দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন ট্রাইব্যুনালে? প্রসিকিউশন কি বলছেন আমাদের জানাবেন। তাবাসসুম, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু 5টি মামলা চলমান রয়েছে ট্রাইব্যুনালে এবং সেই 5টি মামলার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে যে 1400 নিহত হয়েছেন, এই নিহতদের সেই মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিপক্ষে যে মামলাটি রয়েছে সেটি কিন্তু আসলে রায়ের দিকে এগিয়ে গেছে এবং আজকেই সেই রায়ের দিন ধার্য করার একটি তারিখ কিন্তু 23 অক্টোবর কিন্তু ধার্য করা হয়েছিল এবং আজকেই জানা যাবে আসলে শেখ হাসিনার এই যে মামলাটি রয়েছে, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলাটি সেটিতে আসলে কবে রায়ের দিন ধার্য করা হবে। এবং এখন ট্রাইব্যুনালের কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। আমরা এই ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে আমরা দেখেছি যে বেলা 11টার পরপরই কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এখনও কার্যক্রম শুরু হয় না। 2 জন বিচারপতি কিন্তু ট্রাইব্যুনাল একের 2 জন যে বিচারপতি, 3 জন বিচারপতির মধ্যে 2 জন বিচারপতি ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে এসে পৌঁছেছেন এবং আমরা সকালে কিন্তু 9:30টার দিকে আসলে দেখেছি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার একজন আসামি, সাবেক আইজিপি এবং তিনি কিন্তু রাজসাক্ষীও, তাকে কিন্তু আদালতে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 11টার পরপরেই হয়তো এই ট্রাইব্যুনাল যে কার্যক্রম সেটি শুরু হবে এবং সে যে মামলাটি রয়েছে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলাটি, সেই মামলাটির যে রায়ের দিন সেটি আসলে ধার্য করা হবে। গতকালকে কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকেও সেই প্রত্যাশাটা জানিয়েছেন যে আজকের দিনেই আসলে তারা বলছেন যে আজকের দিনই রায়ের দিনটি ধার্য করা হবে এবং এই রায়ের দিন ধার্য করা নিয়ে কিন্তু আসলে ট্রাইব্যুনাল যে চত্বর সেখানে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা কয়েক স্তরের নিরাপত্তা দেখেছি এবং ট্রাইব্যুনালের বাইরে গেট থেকে শুরু করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের গেট প্রাঙ্গণেও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, এপিবিএন, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সেই সচেষ্ট রয়েছেন এবং আমরা ট্রাইব্যুনাল ভিতরেও কিন্তু সেরকমই যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বজায় রাখতে দেখেছি। এবং একটু যদি জানিয়ে রাখি যে বিচারিক কার্যক্রমটা সেটি শেখ হাসিনার বিরুদ্ধে যে এই মামলাটির বিচারিক কার্যক্রমে আমরা দেখেছি 28 দিনে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় এবং সেই 54 জন সাক্ষীর মধ্যে কিন্তু রাজসাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং তারপরেই আসলে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং যুক্তিতর্ক উপস্থাপনের পরেই এই যে গত 23 অক্টোবর এই রায়ের জন্য আসলে দিনটি ধার্য করা হয়। আমরা ব্যাপক গণমাধ্যম কর্মী কিন্তু আজকে এই রায়ের দিন ধার্য করা নিয়ে কিন্তু এই ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছে এবং তারা অনেকেই আসলে সবাই আসলে উৎসুক হিসেবে রয়েছেন এবং তারা এই রায়ের দিন কবে ধার্য হয় সেটি নিয়ে, এটা কিন্তু আসলে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর প্রথম কোনো মামলার রায়ের দিন ধার্য হতে যাচ্ছে আজকে। ওর মানে এইটাই প্রথম মামলা যেটি রায়ের দিকে এগুচ্ছে, দ্রুত দিকে। এবং সেই দিনটি কবে ধার্য করা হবে হয়তো আর কিছুক্ষণের মধ্যে বা বেলা 11টার পরেই আমরা হয়তো জানিয়ে দিতে পারবো দর্শকদের। তো এখন আসলে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। এদিকে রায়ের দিন ধার্য করাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও হাইকোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকাল থেকে ট্রাইব্যুনাল চত্বরে নিয়োজিত রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। একই সঙ্গে আশপাশে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বলয়। এমনকি তল্লাশি চালিয়ে জনসাধারণ ও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে। কেউ যেন উস্কানিমূলক কার্যকলাপ বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যেন আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, যেমনটি বলছিলেন, আজকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি, এই 3 জন আসামি, 3 জনের রায়ের তারিখ ঘোষণার কথা রয়েছে এবং এই উপলক্ষে বা এই রায়কে কেন্দ্র করে
আজকে ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আমার পেছনে দেখছেন এখানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্য পাশে পুলিশ, এবিপিএন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আজকে আপনি জানেন যে সারা দেশে আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘোষণা করা আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে, এই আশঙ্কা থেকে মূলত ট্রাইব্যুনালের চারপাশকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টেও নিরাপত্তা বাহিনীরা অবস্থান করছে, সদস্যরা অবস্থান করছে। আজকে 10টার পরে অর্থাৎ ইতিমধ্যে রায়ের তারিখ ঘোষণার যে কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে এবং ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যদের বিচারিক প্যানেলে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। ট্রাইব্যুনালের অন্য 2জন বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গেল 23 অক্টোবর এই মামলার সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন প্রধানমন্ত্রী সহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছিল সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এবং আপনি জানেন এই উপলক্ষেই গতকাল থেকেই বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া সহ ককটেল ফোটানো সহ বিভিন্ন যেই নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে তারই প্রতিরোধে এবং আরও বড় ধরনের যেন সহিংসতা না হয় সেজন্যই সারা দেশে বিশেষ করে ঢাকা এবং ট্রাইব্যুনালের আশেপাশে বিশেষ করে ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারা আশাবাদী যে আর কোনো বড় ধরনের সহিংসতা হয়তো এর ফলে এদিকে ঘটবে না। তো তাবাসসুম, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি এখানকার। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকার নিরাপত্তার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সাভারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার এলাকায় এই চেকপোস্ট বসায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র চেক করতে দেখা যায় পুলিশকে। এদিকে সাঁড়াশি অভিযান পরিচালনায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কাজে লিপ্ত থাকার অভিযোগে এই পর্যন্ত আওয়ামী লীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালে নাশকতা ও অস্থিতিশীলতা এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগরপিতা শফিকুল ইসলামের নেতৃত্বে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ 13টি স্পটে দিনভর পুলিশি অভিযান, পরিবহনে তল্লাশি, সকল প্রকারের নাশকতা বা অগ্নিসন্ত্রাস ঠেকাতে কাজ করেছে পুলিশ, সিটি, এসবি, ডিবি সহ বরিশালের 4টি থানার ওসি সহ সকল অফিসাররা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নৈরাজ্যের প্রতিবাদে গণমিছিল করছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। একই সাথে দিনভর শাহবাগে অবস্থান করবে নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থা নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এখানে সকাল থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে মূলত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজন নেতার নেতা আজকে আসলে ট্রাইব্যুনালে তাদের রায় হবে এই মর্মে আসলে আওয়ামী লীগ ঘোষিত সারা দিন 13 তারিখ সারাদিন আসলে লকডাউনের ঘোষণা দেয় নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগের এই লকডাউনের দেখা যাচ্ছে যে আশেপাশে এই বিশেষ করে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকা আশেপাশে বিপুল সংখ্যক জামাত শিবিরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং আমরা একটু আগে শাহবাগে গিয়েছি। শাহবাগেও ইনকিলাব মঞ্চ, ডাকসু, জুলাই ঐক্য সহ বেশ কয়েকটা অঙ্গ সংগঠন এবং সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন আসলে আওয়ামী লীগের এই লকডাউনের এগেইনস্টে আসলে মূলত তারা রাস্তায় নেমেছে। তারা আসলে আওয়ামী সন্ত্রাস, আওয়ামী নৈরাজ্যের কথা জানাচ্ছেন বারবার, যেন তারা কোনোভাবেই দেশকে যেন অস্থিতিশীল পরিস্থিতিতে যেন ফেলতে না পারে, এই জন্য তারা এখানে নেমেছেন। কিছুক্ষণ আগে আসলে মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে আসলে এখানে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। এর আগে সকাল 8:30টার দিকে পল্টনে আসলে
জামাতের একটি বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা এই মুহূর্তে একজন এখানকার পল্টনের দায়িত্বে যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলবো। আমরা কথা বলে জানতে পারবো আসলে তাদের আজকে দাবি কি এবং তারা কেন আসলে এখানে নেমেছেন এবং তারা কিভাবে এই যে নেতা কর্মীদেরকে তারা কিভাবে করছেন আমরা একটু জানতে চাইবো। মূলত আজকে 3 দিন ধরে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের দেশ বিরোধী বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে মূলত আমাদের আজকের এই কর্মসূচি। তারা ইতিমধ্যে মানুষের জানমালের ক্ষতি হয় এভাবে অনেকগুলা কর্মসূচি গ্রহণ করেছে। আজকে আমরা মূলত মানুষ যেন নির্বিঘ্নে যেন চলাফেরা করতে পারে এবং তারা কোনো ধরনের উস্কানিমূলক এবং মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ যেন গ্রহণ করতে না পারে, এজন্য আমাদের সারাদিন আজকে অবস্থান কর্মসূচি। আমরা ঢাকা শহরের, ঢাকা মহানগরীর দক্ষিণের আমরা 14 জায়গায় এই অবস্থান আমরা গ্রহণ করেছি। প্রত্যেক জায়গায় মূলত আমরা নির্বিঘ্নে মানুষ চলাফেরার জন্য পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এখানে মূলত এসেছি। আমাদের এই কর্মসূচি আজকে সারাদিন চলতে থাকবে। এটার মাধ্যমে মূলত আমরা মেসেজ দিতে চাই এদেশের মানুষ 18 কোটি মানুষ আর ফেসিবাদকে চায় না, ফেসিবাদকে বর্জন করেছে। কেউ যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে রাজপথে কেউ যদি নেমে আসে, কেউ যদি অপতৎপরতা চালায়, তাহলে আমরা রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা। আসলে অপতৎপরতার কথা বলছেন বারবার, আসলে অপতৎপরতার জন্য এই যে এখানে কোনো নেতা কর্মীকে কি আসলে দেখেছেন কিনা? যদি গত এক সপ্তাহ ধরে এলাকায় বিভিন্ন অপতৎপরতা হয়েছে, বিশেষ করে বাসে অগ্নিসংযোগ। আপনারা জানেন গতকাল একেবারে রমনা থানার সামনে, এখান থেকে 500 গজ দূরে, এখানে রমনা থানার সামনে তারা বাসে আগুন দিয়েছে, গুলিস্তানের আগে আগুন দিয়েছে। এজন্য এই এলাকায় যদি আমার পল্টন থানার অধীনে অত্র এলাকায় নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সবাইকে নিয়ে এখানে অবস্থান গ্রহণ করেছি, যেন কোনো অবস্থায় কোনো দুষ্কৃতিকারীরা যেন মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি না করতে পারে। আসলে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন তাওয়াসুম, যে আসলে নেতাকর্মীরা এখানে সরব উপস্থিতি আছে, তারা সকাল থেকে এখানে আসলে তারা উপস্থিতি নিয়েছে এবং তারা সরব অবস্থান নিয়েছে। এরপর আমরা পাশে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও আসলে এই টোটাল নিরাপত্তা জোরদারের বিষয়ে তারা যথেষ্ট সচেতন বলে আমরা সচেতন এবং তাদের নিরাপত্তা জোরদারের বিষয়ে আমরা দেখেছি। তো তাওয়াসুম, এই ছিল আসলে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে আজকে লকডাউন পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বায়তুল মোকাররম থেকে সন্ত্রাস নৈরাজ্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মিফতা গালিব। ঢাকা রিজা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবারিয়া পর্যন্ত রাতে বিভিন্ন স্পটে ধামরাই থানা পুলিশ চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতে পুলিশের তল্লাশি ছিল ব্যাপক। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন যাতে কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা বা নাশকতা না করতে পারে তার জন্য মহাসড়কে অতিরিক্ত চেকপোস্টের মাধ্যমে তল্লাশি এবং মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতে ও সাদা পোশাকে টহলরত অবস্থায় থানা পুলিশ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজবাড়ী জেলা নিরাপত্তা জোরদারের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাতে রাজধানী প্রবেশপথ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় মহাসড়কের ঢাকামুখী বসানো চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশি ও সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা তা চেক করেন যৌথ বাহিনী। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সন্দেহভাজন কেউ থাকলে আটক করা হবে। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরে ভাঙ্গা মহাসড়ক থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে মহাসড়কে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি নামক স্ট্যান্ডে, যেখানে আজ ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত এখানকার যারা আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা কিন্তু এই সড়কের উপরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছিলেন। তবে এরপর থেকে এছাড়াও কিন্তু ভাঙ্গা উপজেলার আরও বেশ কয়েকটি স্পটে আওয়ামী লীগের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু অবরোধ করার চেষ্টা করছিল। তবে আমি সকালে এখানকার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটি বলেছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক যারা ছিলেন, দুষ্কৃতিকারী যারা ছিলেন, তারা ভাঙ্গা উপজেলার 3টি স্পটে তারা সড়ক অবরোধ করেছিলেন।
তবে তারা এই সড়কগুলো কিন্তু তারা পরিষ্কার করেছেন এবং এখন পর্যন্ত এই অঞ্চলের যে যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এর আগে আমরা এখানকার আন্দোলন যারা অবরোধ যারা করেছিল তাদের ভাষ্যমতে যেটি আমরা পেয়েছি যে মূলত ফরিদপুরের যে 4 আসনের যে আসন বিন্যাস নিয়ে একটি সমস্যা ছিল, সেটিকে কেন্দ্র করে কিন্তু এর আগে এই জায়গাটিতে সোয়াদির এই জায়গাটিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল এখানকার জনগণ। তবে এখানকার যারা সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি তারা তাদেরকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে বলেও আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে বলছিল যে তারা তাদের ইউনিয়নকে ফেরত চায়, তারা এখনও কিন্তু তারা সেই তাদের আসন বিন্যাস সমস্যাটির সমাধান চাচ্ছিল। তবে আসলে পুলিশ আসার পর কিন্তু এখানকার আন্দোলনকারীরা এখান থেকে সরে যায় এবং ঢাকা খুলনা মহাসড়কের যে যান চলাচল কিন্তু মোটামুটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলেও আমি দেখতে পাচ্ছি। এছাড়াও ভাঙার যে বেশ কিছু যে জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখছে। আপনি ক্যামেরার সামনে দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন। এই যে ঢাকা খুলনা মহাসড়কে সেনাবাহিনীর গাড়িবহর দেখা যাচ্ছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি কিন্তু আমি দেখতে পেয়েছি। তো বলা যায় যে এখন পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ছিল। তাবাসসুম। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরে ভাঙ্গা মহাসড়ক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিল প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামাত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জামাত সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট আয়োজন ও জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ। সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনা করা হবে বলে জানানো গেছে। ইসি জানায়, নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সেশনে 6টি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে। দিনব্যাপী এই সংলাপে 12টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সকালে 6টি দল এবং বিকেলে 6টি দলকে এদিনের সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। সর্বশেষ বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। এবার মারা গেল মাদারীপুরের 2 যুবক। মৃত্যুর খবর পরিবারে আসলে শুরু হয় আজাহারি। পালিয়েছে অভিযুক্ত দালাল। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আদরের সন্তান আর ফিরবে না, এই শোক কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার। কান্নায় ভেঙে পড়ছে স্বজনেরা, বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের অন্য সদস্যরাও। ভাগ্য বদলের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়ে মাদারীপুর সদর উপজেলার দুরাইল ইউনিয়নের চর বাইজিদপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। লিবিয়ায় পৌঁছে 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে তারা অর্ধশতাধিক যুবকের সঙ্গে। কিন্তু নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে ভূমধ্যসাগরে ভেসে থাকে নৌকাটি। 1 সপ্তাহ পর তীব্র শীত ও অনাহারে মারা যান জাফর, সিরাজুল সহ আরও বেশ কয়েকজন যুবক। দালাল চক্র বিষয়টি গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর দেশে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনেরা। দালালরা ফোন ধরে না, দালালে ফোলা খালি যে খবর কইছে বলে খবর কইয়া দাও, গোপন রাখিয়া কি করমু। মরিয়া গেছে জাফর, মরিয়া গেছে সিরাজুল। লোকমান বলছে যে এই বডিকনটা আমি যত ধরা পড়া মারা গুতা সব আমার এই ভিতরে কোনো লাখের মধ্যে একটা করছাম না। এই যে মায়ের বুক খালিয়েছে, আপনার আসার সাথে সাথে কি আহাজারি করলো,
এটার একটা সঠিক বিচার, সঠিক তদন্ত করে সঠিক একটা বিচার হোক। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চরবাজিতপুর গ্রামের লোকমান সর্দার দুই পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় 30 লাখ টাকা। ঝামেলা ছাড়াই সরাসরি ইতালি নেয়ার আশ্বাস দিলেও যুবকদের মৃত্যুর পর থেকেই পলাতক অভিযুক্ত। এরকম সাধারণ একটা মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। আপনাদের বিশ্বাস না হলে আশেপাশে খবর নেন যে ওনার 2টা ছেলে নিছে, ওই সুবাদে ওনার কাছে মানুষজন আসে, এইটাই হচ্ছে ওনার অপরাধ। লোকমান ভাইয়ের কোনো দোষ না, আমি হাতে পায়ে দর্গে দিছি, এটা আমার একটা দুর্ঘটনা। এখন বলে যে গার্জেনরা বুঝাই দেয় তোর স্বামীতে মারাই গেছে, এখন তুই বাঁচবি কেমনি, লোকমানের চাপ দি, টাকা পয়সা কিছু আদায় কর, তুই বাঁচতে পারবি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। আমাদের কাছে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। বেশ কিছুদিন আগে অবৈধভাবে দালাল লোকমানের 2 ছেলে সুজন ও সুমন ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজেই ইতালি নেয়ার প্রলোভন দেয় লোকমান। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলা সাহিত্যের কালজয়ী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ 13 নভেম্বর। 1948 সালের এই দিনে তিনি বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে নানা কর্মসূচি পালিত হবে আজ বৃহস্পতিবার। এর অংশ হিসেবে রাত 12টা 1 মিনিটে নুহাশপল্লী জুড়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। এছাড়া সকালে নুহাশপল্লীতে কেক কাটা এবং তার কবর জিয়ারত করা হবে। এসব অনুষ্ঠানে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাদ ও নিনিত সহ নুহাশপল্লীর কর্মকর্তা কর্মচারী এবং হুমায়ুন ভক্তরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল। বিশিষ্ট লেখক মোহাম্মদ জাফর ইকবাল ও আহসান হাবিব তার ছোট 2 ভাই। এবার আমাদের কৃষি। কুমিল্লায় শীতকালীন সবজির চারা উৎপাদনের সাড়া জাগিয়েছে সমেশপুর গ্রাম। অর্ধশত বছর ধরে এই গ্রামের মানুষ চাষ করছে নানা প্রজাতির সবজির চারা। একসময়ের ক্ষুদ্র পেশা আজ রূপ নিয়েছে কয়েক কোটি টাকার শিল্পে। দেশের বিভিন্ন জেলায় সবজির চাষ হয় এই এলাকার চারা দিয়ে। প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। জেলার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রাম। ভোর থেকেই জমিতে কর্মব্যস্ততা দেখা মিলে এই গ্রামে। কেউ তৈরি করছেন বীজতলা, কেউ বা ব্যস্ত চারা বিক্রিতে। প্রতি বছর 20 থেকে 25 কোটি টাকার সবজির চারা উৎপাদন হয় এ গ্রামে। এখানকার কৃষকদের কষ্টে উৎপাদিত বিভিন্ন জাতের চারা দিয়ে উৎপাদন হয় শত কোটি টাকার সবজি। কুমিল্লা ময়নামতি চারা লেগে হয়েছে বিখ্যাত। আমরা 50-60 জন কৃষক সমেশপুর গ্রামের এই চারা নার্সারির লগে জড়িত। শ্রাবণ মাস থেকে ভাদ্র, আশ্বিন, কাতি, অগ্রহায়ণ, পৌষ মাস পর্যন্ত আমরা এই চারাগুলি উৎপাদন করি, এমনকি বিক্রি করি। এখানে যেহেতু কপির চারা আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, টমেটো আছে, মরিচ আছে। প্রত্যেক বছরে 3 মাস এই সিজন থাকে। 3 মাসে আপনার প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখানে লেনদেন হয়। কৃষকরা বলছেন দেশ জুড়ে সবজির উৎপাদন বৃদ্ধিতে এ গ্রামের কৃষকরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের দিকে তেমন নজর নেই কৃষি বিভাগের। অতিবৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলবদ্ধতায় নষ্ট হয়েছে তাদের বীজতলা। বর্তমানে নামমাত্র লাভ হলেও বংশ পরম্পরায় চারা উৎপাদন ধরে রেখেছেন এ গ্রামের কৃষকরা। বাবার সমান যে চাচা জ্যাঠা আছে সবাই 60 থেকে 65 জন মিলে মিশে চারা নার্সারি দিই। যে সময় বৃষ্টি হয় এই সময় পুরারি পানি হয়ে যায়। একটা খাল কাটা দিত তৈলে মনে করেন আমরা 8 সিজনে চারা দিতাম। এই বছর তো চারা আমরা প্রথম সিজনে যেটা উৎপাদন করছি এটা অনেকটাই ফালাই দিছি, বৃষ্টির কারণে বিক্রি করতে পারেনি। চারা উৎপাদনে এ গ্রামের কৃষকদের দক্ষ বলছেন উপজেলা কৃষি কর্মকর্তা। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে কৃষকরা চারা উৎপাদনের সাথে জড়িত এবং এই প্রযুক্তিতে তারা অনেক দক্ষ। তো জলাবদ্ধতা নিয়ে আমাদের উপজেলা কৃষি বিভাগ এবং উপজেলা পরিষদকেও আমি জানিয়েছি, খুব দ্রুতই আমরা এটা নিরসনে কাজ করতে পারবো। এখানকার উৎপাদিত টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন জাতের সবজির চারা যাচ্ছে চট্টগ্রাম, নোয়াখালী সহ অন্তত 20 জেলায়। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। এবার গ্রাম বাংলার খবর।
গাজীপুরে পেট্রোল বোমা সহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে। বুধবার সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে স্থানীয় জনতা ওই ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান, দপ্তর সম্পাদক আকাশ ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তাদের পেট্রোল বোমা সহ হাতে নাতে ধরে। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানা হেফাজতে আনা হয়। দিনাজপুরের পার্বতীপুর রেল অঙ্গনে নাশকতা এড়াতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রেল থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNBর যৌথ উদ্যোগে রাতে পার্বতীপুর জংশন স্টেশনে বিভিন্ন প্ল্যাটফর্মে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পার্বতীপুর রেল থানার ওসি ফখরুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর চৌকির ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম, রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর রাজিবুল হাসান সহ থানা পুলিশ ও RNBর সদস্যরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও আগুন সন্ত্রাস প্রতিবাদ জানিয়ে মোটর শোডাউন করেছেন জাজিরা উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীরা। জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন এর নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে জাজিরা উপজেলার TNT মোড় থেকে একটি প্রতিবাদ মোটর শোডাউন বের করা হয়। উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক KM কামরুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দবির ব্যাপারী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম আকন, জাজিরা উপজেলা ছাত্রদল এর সাবেক সাধারণ সম্পাদক SM সোহেল রানা। ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব ৯ এর মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে ৯৬ কেজি গাঁজা ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ CPC ১ এর সদস্যরা বুধবার দুপুরে শহরের পায়রতলা বাস স্ট্যান্ডে গাড়ির বডির পাটাতন তল্লাশি করে ৬০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে অপর একটি অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে। আসন্ন নির্বাচন বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। কোনো ষড়যন্ত্রে আর কাজ হবে না। কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমানমি। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও সমাবেশ হয়েছে। বুধবার কেরাগাছি ইউনিয়ন মহিলা দলের সভাপতি ইসমতারা সাথীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু সহ আরও অনেকে। রংপুরে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি এর আনন্দ র্যালি ও বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র শক্তি রংপুর মহানগর ইউনিটের আত্মপ্রকাশ উপলক্ষে বুধবার নগরীর টাউন হল থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। এ সময় জাতীয় ছাত্র শক্তি রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব হাজিমুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজিমুজ্জামান হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির দলীয় মনোনয়ন না দেওয়ায় কুমিল্লা ৫ আসনের নেতা ATM মিজানুর রহমানের সমর্থকরা নিমসার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। বুধবার অন্তত ২০০০ নারী পুরুষ প্লেকার্ড ও ব্যানার নিয়ে মহাসড়কের ২ লেনে অবস্থান নেয়। এদিকে মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কসবা আড়াইবাড়ি দরবার শরীফ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সহ স্থানীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর বলেন, মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর। অর্থের বিনিময়ে আত্মীয়তার রাজনীতির কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। প্রতি থানায় 7 জন স্বচ্ছ মুক্তিযোদ্ধা বের করা যাচ্ছে না। নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ মনিপুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার জসিমউদ্দিন। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গণসমাবেশ করেছে বিএনপি। বুধবার গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। এতে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিয়া। সিনিয়র নেতা আছেন যারা বক্তব্য রাখবেন। সর্বশেষ রংপুরের পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে 1.5 বিঘা জমির কাঁচা আমন ধান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক সাহেব আলী পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ভুক্তভোগী কৃষক সাহেব আলী ও স্থানীয়রা বলছেন, মানুষের সাথে নানা শত্রুতা থাকতেই পারে, তবে ফসলের সাথে এ কেমন শত্রুতা? সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করেন তারা। ধানটা এখনো পরিপূর্ণ পাকে নাই, এখনো 15 দিন সময় লাগবে। এই হিসেবে ধানটা এটা ক্ষতি করা ঠিক হয় নাই। যারা করছে তাদের এটা অনেক করছে, ক্ষতি করছে। তারা এখন যে ধানটা আবাদ করলো, ছোট থেকে বড় করলো, তারা খাবে কি আর কি করবে? আমরা এটা চাচ্ছি, এলাকাবাসী সবাই চাচ্ছে যে এটা পুরোপুরি বিচার হোক। দেশবাসীর কাছে আমরা বিচার চাই। চট্টগ্রামের রুমি প্রেমিক সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলাকে আজীবন সম্মাননা ও দেওয়ানি খেতাব প্রদান করা হয়েছে। নগরীর লালখান বাজারের রুয়াবজা কুটির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল নীলুফার শামসুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর KM সাইফুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একরাম হোসেন। হুজুরের সম্মানিত নওগাঁ টেনিস ক্লাবের শতবর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন হয়েছে। বুধবার নওগাঁ টেনিস ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার NDC খন্দকার আজিম আহমেদ। টেনিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ ও জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন সহ আরও অনেক উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় টাঙ্গাইলের পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় এবং বাসাইলে সুন্নাহ আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়।